সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। আজকের অনুষ্ঠানে অতিথি আমাদের সাথে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে। চলুন দর্শক দেখে আসি আজকের অনুষ্ঠানের অতিথি কি বলে। প্রিয় দর্শক, আজ এমন একজন ব্যক্তিত্বের বাড়িতে আমরা এসেছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বৃহৎ গাজীপুরের স্বচ্ছ রাজনীতিবিদদের প্রথম 2-3জনকে যদি আপনি খুঁজতে যান, তার নামটি হয়তো প্রথম বা দ্বিতীয়র মধ্যেই থাকবে। স্বচ্ছতা, উন্নয়ন, রাজনীতি সব কিছু মিলিয়ে আমরা আজকে যাব কাজী সাইদুল আলম বাবুলের কাছে। প্রিয় বাবুল ভাই, আপনাকে ধন্যবাদ, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকেও। বিশেষ করে মাই টিভির 10 মিনিটস উইথ ইমরান এই প্রোগ্রামটা অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে, প্রশংসা পেয়েছে। সেই কারণে আমি বিশেষভাবে মাই টিভি সহ মিস্টার ইমরানকে ধন্যবাদ জানাচ্ছি। বাবুল সাহেব, আমরা প্রথমে জানতে চাচ্ছি আপনার পরিবার সম্পর্কে। এই জায়গাতে আসার পেছনে সূচনা লগ্নে অবদান রেখেছেন তাদের কথা। দেখেন, আমার পরিবার একটি অত্যন্ত সাধারণ পরিবার। আমার দাদা ছিলেন ব্রিটিশ সরকারের সময়ই, উনি রেলওয়ের স্টেশন ম্যানেজার ছিলেন। আমার পিতা উনি ব্যবসায়ী ছিলেন, ওনার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যবসার মাধ্যমে। যেহেতু আমার পিতা ব্যবসায়ী ছিলেন, আমিও আমার লেখাপড়া জীবন শেষ করেই আমিও ব্যবসায়িক জীবন শুরু করি। আমার ব্যবসায়িক ক্যারিয়ার শুরু হয়েছিল পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে, এবং এই জুট গুডস এক্সপোর্টের ব্যবসার মাধ্যমে পরবর্তীতে আমি ন্যাশনাল জুট মিল, বাংলাদেশের প্রাইভেট সেক্টরের ওয়ান অফ দ্য লার্জেস্ট জুট মিল, এই ব্যবসার উপার্জন থেকে আমি মিল ক্রয় করি। আমি বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরপর নির্বাচিত 3বার প্রেসিডেন্ট ছিলাম। অ্যাজ এ মিল ওনার হিসাবে বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনেরও আমি সিনিয়র ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলাম। এরপরে আমি মেট্রোপলিটন চেম্বারও একবার ডাইরেক্টর ছিলাম। FBCCIর 22 বছর আমি জেনারেল বডির মেম্বার ছিলাম। ব্যবসায়িক কারণে আমি বিভিন্ন বিজনেস ফোরামের সাথে আমি জড়িত ছিলাম, সবসময় এখনো আছি। প্রিয় লিডার, আমরা জানতে চাইব ছাত্র জীবনটা শুরু করেছিলেন কোত্থেকে, শেষ করেছেন কোথায়? আমার নিজের গ্রামের প্রাইমারি স্কুল দিয়ে শুরু, তারপর হাই স্কুল ভাওয়াল মির্জাপুর, আমাদের বাড়ি থেকে অনেক দূরে। সেখানে আমরা ভাই বোনরা লেখাপড়া করেছি। ক্লাস 10-এ উঠে সেখান থেকে আমি আবার SSC পরীক্ষা দিয়েছি। টাঙ্গাইলের জামুরকিতে একটা বিখ্যাত হাই স্কুল আছে, যেটা স্যার সৈয়দ আব্দুল গনি উচ্চ বিদ্যালয়। কলেজও যেহেতু আমাদের বাড়ির আশেপাশে কোথাও কলেজ ছিল না, যশোরের মাইকেল মধুসূদন গভর্নমেন্ট কলেজ, যেটা কলেজ জীবন আমার সেখানে। ছাত্র জীবনের ছাত্র রাজনীতিটা শুরু করেছিলেন কোন পদ থেকে? আজকে পর্যন্ত সর্বশেষ কোন পদ হোল্ড করেছেন? আমি তো সেই ছাত্র জীবন থেকেই, যেহেতু আমি এই দলটাকে আমি ভালোবাসি, যখন খুব বেশি মাত্রায় রাজনীতিতে সক্রিয় হয়ে গেলাম, তখন আমি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব আমি পাই। এর পরবর্তীতে কালিয়াকুর পৌরসভা হলো, প্রথম ফাউন্ডার বিএনপির সভাপতির দায়িত্ব আমি পালন করি। এর পরবর্তীতে আবার কাউন্সিলের মাধ্যমে আমি কালিয়াকুর উপজেলা বিএনপির সভাপতি হই, নির্বাচিত হই। তার পরবর্তীতে আমি নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমেই আমি গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। মহানগর কমিটি আলাদা হওয়ার প্রশ্ন আসে। এরপরে আমাদের কমিটি ভেঙে দিয়ে নতুন করে আবার কনভেনিং কমিটি করা হয়, আহ্বায়ক কমিটি। সেই কমিটিরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাকে আবার সদস্য সচিবের দায়িত্ব দিলেন। সেটাও প্রায় 2 বছর পালন করলাম। এরপরে নতুন করে কাউন্সিল হলো, আমাকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হলো। তার 1 মাসের 13 দিন পরেই আবার আমাকে বিএনপির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিভাগের দায়িত্বে। আমার দল আমাকে ধাপে ধাপে যে মূল্যায়নটা করেছে, এটা আমি মনে করি যে আমার নিষ্ঠা, দলের প্রতি আমার যে ডেডিকেশন যেটাকে আমরা বলি, এবং আমার সততা, এটার মূল্যায়ন দল আমাকে করেছে। আমার নেত্রীর তখন নির্দেশ ছিল, উনি আমাদেরকে ডেকে বলেছেন যে যে এলাকার নেতা, তাকে সেই এলাকায় চলে যেতে হবে, সেখানে থেকে আন্দোলন করতে হবে। আমি কালিয়াকুরে থেকে আমাদের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে সেই সময় রাজপথে আমি সেখানে ভূমিকা রেখেছি। কোনোভাবে আমার মিছিল, আমার রাস্তা অবরোধ
এগুলো যখন থামায় রাখতে পারছিল না প্রশাসন, আমাকে তখন শেষ পর্যন্ত একবার আমার মিছিলে গুলিও পর্যন্ত করা হয়। আমি গুলিবিদ্ধ হই, আমার সাথে আরও 13-14 জন গুলিবিদ্ধ হয়। এটা তো তখন পত্রিকায় মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হলো। প্রচার হওয়ার পর আমার নেত্রী তখন আমার খোঁজ নিলেন। তখন আমাদের গুলশান অফিসের আমাদের কর্নেল মজিদ সাহেব ছিলেন ওনার নিরাপত্তার দায়িত্বে। উনি ফোন করলেন যে ম্যাডাম আপনি কোথায় আছেন, ম্যাডাম জানতে চাচ্ছে। পরের দিন ওখান থেকে উনি সিকিউরিটির একজন দায়িত্বশীল কর্মকর্তাকে দিয়ে আমার হসপিটালে উনি একটা ফলের ঝুড়ি পাঠিয়ে দিলেন আমার জন্য। নেত্রীর কাছ থেকে আমার নেত্রীর কাছ থেকে এই উপহার, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কোনো পদ পদবি দিয়ে আমাকে এই দল খুশি করতে কোনোদিনই পারতো না। তো যাই হোক, আমি আমার নেত্রীর প্রতি চিরকৃতজ্ঞ। এরপর আমি যখন পরের বছর আমি লন্ডনে গেলাম, সেখানে আমার নেতা জনাব তারেক রহমানের সাথে দেখা হলো। তখন ঘটনাচক্রে ছিল নভেম্বর মাস। 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের প্রোগ্রাম ছিল লন্ডনে। আমাদের নেতা ছিলেন চিফ গেস্ট। ওনার সাথে আমার দেখা হলো। দেখা হওয়ার পর আমাকে বিশেষ অতিথি হিসাবে ডেকে মঞ্চে বসালেন। ওনার পাশেই ছিল ইউকে বিএনপির সভাপতি বসা, তার পাশে আমাকে বসার জায়গা করে দিয়েছিল। সেখানে উনি এই আমার রাজনীতি জীবনে সকল পদ পদবি সকল কিছুর ঊর্ধ্বে এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যেটা আমার জীবনে কোনোদিন আমি ভুলবো না। বাবুল সাহেব, সেই 13 সাল থেকে এই 25 পর্যন্ত নানা মামলায় আমরা আপনাকে জর্জরিত হতে দেখেছি, নিষ্পেষিত হতে দেখেছি। এই মামলা সম্পর্কে যদি আমাদেরকে বলেন। এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গুলি করে আমাকে থামাই দিতে পারেনি। আমাদের আন্দোলন তখন চলমান ছিল। হসপিটাল থেকে বের হয়ে যেই আবার আমি কিন্তু গাজীপুরের রাজপথে আবার মিছিলে আমি সক্রিয় হলাম। আমার নেতাকর্মীরা আবার সাহস পেল, তাদেরকে আবার ঐক্যবদ্ধ করে আমি আবার রাজপথে সরব হয়ে গেলাম। মামলা তো তখন থেকেই শুরু হলো, আমার বিরুদ্ধে মামলা দেওয়া। গাজীপুরে একের পর এক মামলা দেওয়া শুরু হলো। নিজের ঘর বাড়িতে তো তখন থেকেই থাকতে পারিনি, কোনোভাবে আমার পরিবারকে সময় দিতে পারিনি। আমার ছেলে মেয়েরা সবাই লেখাপড়া করে, তখন ওরা যে সময় আমার ছেলে মেয়েদের পাশে থাকার কথা, তাদের লেখাপড়ার খোঁজ খবর নেওয়ার কথা, সেই সময় তো তাদের পাশে আমি থাকতে পারিনি, তাদের সময় দিতে পারিনি। তার পরবর্তীতে আবার 18 সালে থেকে আবার আমাদেরকে রাজপথে নামতে হলো, আবার আন্দোলন সংগ্রাম, আবার মিথ্যা মামলা। ঢাকাতে একদিনেই আমার বিরুদ্ধে 12টা মামলা দেওয়া হলো 3 থানায়, সবুজবাগ থানা, মতিঝিল থানা এবং রমনা থানায়। আমাকে নয়, শুধু আমাদের সকল রাজনীতিবিদদের, নেতা কর্মীদেরকে কিভাবে হয়রানি করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এর ধারাবাহিকতায় 2024-এ 7ই জানুয়ারি যে নির্বাচন তারা করলো, সেই নির্বাচনে আগে আপনারা জানেন যে সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকানো হলো। আমরা যখন ওই নির্বাচনকে আমাদের দল বয়কট করলো, যখন বয়কটের জন্য আমরা অবরোধ শুরু করলাম, ওই সময়কার আমার মিছিলগুলো ছিল অনেক বেশি আলোড়িত এবং সেই সব মিছিলের থেকে পরে শেষ পর্যন্ত আমাকে একটা মিছিল থেকেই গ্রেপ্তার করা হলো। আবার নির্বাচনের আগে গ্রেপ্তার করে আমাকে কারাগারে নেওয়া হলো। তারপর একটানা 76 দিন আমি কারাগারে থাকলাম। যখন কারাগারে নেওয়া হয় তখন আমার বিরুদ্ধে ওই সময় গাজীপুরে 8টা মামলা দেওয়া হলো। তো এই মামলাগুলো তখন ধাপে ধাপে আবার হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হলাম। বহু ষড়যন্ত্র করেছেন, নীল নকশা করেছেন, পার্টি অফিসে নাটক করেছেন, তারপরেও এই ঢাকার সমাবেশ বন্ধ করতে পারেন নাই। অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান আমাদের জনাব তারেক রহমান সাহেবের বলিষ্ঠ নেতৃত্ব এবং ওনার মধ্যে আছে রাজনৈতিক কারিশমা, যেটা দিয়ে উনি সকলকে ধরে রাখতে পেরেছে এবং মাঠ পর্যায়ে রাজনীতিটাও আরও দিনে দিনে শুধু শক্তিশালী হয়েছে। ফলে মাঠে সবাই উজ্জীবিত ছিল এবং ওনার এই বলিষ্ঠ নেতৃত্ব, ওনার এই গুণাবলীর জন্যই সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে ছিলাম, আমরা সাহসী ভূমিকা রেখেছি। তারপরে সেই জুলাই ছাত্র জনতা যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যখন নিয়ে আসলো, তখনও 19শে জুলাই আবার এই কুখ্যাত ডিবির হারুন তার বাহিনী নিয়ে আমাকে আবার গ্রেপ্তার করলো ঢাকা থেকেই। 13 দিন আমাকে মিন্টু রোডে রিমান্ডে নিয়ে আমার উপরে যে ধরনের নির্যাতন করেছে, আপোষ করলে হয়তো
অনেক ভালো থাকতে পারতাম, এই ধরনের নির্যাতন, এই ধরনের অত্যাচার হয়তো শিকার আমাকে হতে হতো না। হাতে গোনা কয়েকজন পদধারী লোকের নানান ধরনের লোভের কারণে গোটা গাজীপুর বিএনপি ইমেজ সংকটে পড়ছে। ইতিমধ্যে আমরা দেখেছি দলও বিভিন্ন সময় ব্যবস্থা গ্রহণ করেছে। একজন ত্যাগী স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে এ বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? একেবারেই আমি আপনার প্রশ্নকে উড়িয়ে দিতে পারবো তা নয়। তো আমাদের এত বৃহৎ রাজনৈতিক দলে, এই ধরনের বড় দলে কিছু দুষ্ট চক্র ঢুকে যায়। কিছু সংখ্যক লোক দেখা যায় অতি লোভী, তারা দলকে ভালোবাসে না, তারা দলের কাছে কখনো দায়বদ্ধ না, তারাই কিছু অপকর্মে জড়িত হয়। গাজীপুরের প্রশ্ন যেহেতু বলছেন, গুটি কয়েক লোকের জন্য আমাদের দলের ভাবমূর্তি অবশ্যই নষ্ট হচ্ছে। তারা মাঠের জনগণ এবং মাঠের সাধারণ নেতাকর্মীদের কাছেও চিহ্নিত, আমাদের দলের হাইকমান্ডের কাছেও তাদের সম্বন্ধে রিপোর্ট আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব এই বিষয়ে উনি যে কঠোর বার্তা সবসময় আমাদেরকে দিয়ে আসতেছেন, অচিরেই হয়তো দেখবেন কঠিন ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। এই ধরনের লোকজনরা কখনোই আগামী নির্বাচনে নমিনেশনের স্বপ্নও তারা দেখতে পারবে না। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মামুন সাহেব আপনার দৃষ্টিতে কেমন, এবং এই ভালোবাসা এরকম শত শত মামুন রয়ে আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে কিভাবে আপনি অর্জন করলেন? দেখেন, আপনি যে মামুনের কথা বলেছেন, আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই, কোনাবাড়ি, আমার দেখা মতে অত্যন্ত সৎ চরিত্রের একটি ছেলে। সেও নিজে পরিশ্রম করে সৎভাবে ব্যবসা করে সেও যথেষ্ট প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর মেহেরবানিতে। আমার দেখা মতে সে অত্যন্ত একটা পরিশ্রমী এবং এই দলের প্রতিও তার যথেষ্ট ডেডিকেশন আছে। দলকে সে খুবই ভালোবাসে এবং দলের জন্য তাকে যখন যে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে বা এখনও যে কোনো দায়িত্ব দেওয়া হয়, সে অত্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করে। এই ছেলেটি অসম্ভব রকম একজন দল পাগল ছেলে। সর্বস্তরের গাজীপুরের জনগণ সকলে আমাকে অত্যন্ত ভালোবাসে। তারা যেভাবে আমাকে ভালোবেসে আমার যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে আমার কথা শুনলে তারা যেভাবে চলে আসে, এটার জন্য আমি আমার এলাকার সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমার দলের পক্ষ থেকে আগামীতে নির্বাচনে যদি আমি নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে হয়তো আমার এলাকার জন্য অনেক বড় বড় উন্নয়ন এবং জনগণের খেদমত করতে পারবো। যারা আমার 10 মিনিটস উইথ ইমরান এই প্রোগ্রাম যারা দেখলেন ধৈর্য সহকারে, তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।